একটি গ্রাম যেখানে রাত নামলেই ছায়ারা নড়ে ওঠে, ফিসফিস করে বাতাস, আর অন্ধকারের গভীরে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্য। আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু ফিরে আসতে পারবো তো? রাত তখন ঠিক 12টা। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, চাঁদের আলো যেন সাহস করে মেঘের ফাঁক বলে বের হতে পারছিল না। আমি এবং আমার 3 বন্ধু, রিফাত, সোহেল আর তানভীর, তখন একটি নির্জন গ্রামের দিকে পা বাড়াচ্ছিলাম। আমাদের গন্তব্য এক ভুতুড়ে গ্রাম, যেখানে বহু বছর ধরে কেউ থাকে না, শুধু গুজব আর ভয় জমে রয়েছে। তুই নিশ্চিত এই গ্রামে ঢোকা নিরাপদ? তানভীর কাপা গলায় বলল। আমি একটু হেসে বললাম, ভয় পেলে এখনই ফিরে যা। কিন্তু ও ফিরে যাবে না, কারণ আমাদের সবার মধ্যেই ছিল একরকম অজানা রহস্য উন্মোচনের নেশা। গ্রামের প্রবেশপথে পৌঁছাতেই এক অদ্ভুত অনুভূতি হলো। আশেপাশের গাছগুলো যেন আমাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। বাতাস ছিল নিস্তব্ধ, তবু কোথাও যেন কারো ফিসফিসানি শোনা যাচ্ছিল। আমরা ধীরে ধীরে গ্রামে প্রবেশ করলাম। একসময় এটি জনবহুল ছিল, কিন্তু এখন শুধুই শূন্যতা। পরিত্যক্ত ঘরগুলো অন্ধকারের চাদরে ঢাকা। হঠাৎ সোহেল ফিসফিস করে বলল, ওই বাড়িটা দেখেছিস? সবাই ওর দেখানো দিকে তাকালাম। একটা পুরনো, জরাজীর্ণ বাড়ি দাঁড়িয়ে আছে গ্রামটির মাঝখানে। গুজব অনুযায়ী এখানেই নাকি একসময় এক পরিবারের মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। আমি একটু দ্বিধা নিয়ে বললাম, চলো দেখি কি আছে ভেতরে। বাড়ির দরজাটা ঠেলে খুলতেই বিকট একটা শব্দ হলো। কাঠের পুরনো দরজাটা এমনভাবে কেঁদে উঠল যেন বছরের পর বছর ধরে কেউ ওটাকে স্পর্শই করেনি। আমরা একে একে ভেতরে ঢুকলাম। ধুলো জমে আছে সর্বত্র, যেন সময় এখানে থমকে গেছে। তানভীরের হাতে থাকা টর্চের আলোয় আমরা ঘরটা দেখছিলাম। হঠাৎ আলোটা একটা দেয়ালে পড়তেই দেখি সেখানে কারো হাতের ছাপ, রক্তের মতো দেখতে। এটা কি সত্যি? রিফাত থতমত খেয়ে গেল। ঠিক তখনই আমাদের চারপাশে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, যেন কেউ আমাদের স্পর্শ করল। সোহেল হঠাৎ বলল, আমরা এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হতে পারে। তারপরই হঠাৎ একটা বিকট আওয়াজ হলো, যেন কিছু একটা আমাদের পেছনে থেকে ছুটে আসছে। আমরা আতঙ্কিত হয়ে পিছনে তাকালাম। কিছু দেখা গেল না, কিন্তু অনুভব করলাম আমাদের দিকে তাকিয়ে আছে কিছু অদৃশ্য। চলো বের হই এখান থেকে, আমি বললাম। আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু দরজা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল ঘরটা এক বিশাল গোলকধাঁধায় পরিণত হয়েছে। তানভীরের কণ্ঠ কেঁপে উঠল, আমরা এখানে আটকা পড়েছি। ঠিক তখনই এক ছায়ামূর্তি আবির্ভূত হলো। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে সে আমাদের দিকে এগিয়ে আসছে। এটা এটা কি মানুষ? রিফাত ফিসফিস করে বলল, কিন্তু উত্তর আসেনি। ছায়ামূর্তির হাত ধীরে ধীরে আমাদের দিকে বাড়তে লাগলো। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, তুমি কে? কোনো উত্তর নেই, শুধু একটা করুণ শ্বাস। তখনই বুঝতে পারলাম এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা কোনো এক অমীমাংসিত কষ্টের প্রতিচ্ছবি। হঠাৎই আমাদের চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, দেয়াল কাঁপতে লাগলো, যেন পুরো গ্রামটাই জীবন্ত হয়ে উঠেছে। একটা কর্কশ কণ্ঠ শোনা গেল, আমার বাড়ি, আমার পরিবার আমাকে ফেলে চলে গিয়েছিল। আমরা থমকে গেলাম। এ কি কোনো আত্মার কান্না? টর্চের আলোয় দেখতে পেলাম ছায়ামূর্তির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তানভীর কাপা গলায় বলল, আমরা চলে যাচ্ছি, দয়া করে আমাদের যেতে দাও। মুহূর্তেই সবকিছু শান্ত হয়ে গেল। ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। আমরা আর এক মুহূর্তও দেরি না করে ছুটতে শুরু করলাম। বাইরে বেরিয়েই দেখি পুরো গ্রামটাই যেন আবার নীরব হয়ে গেছে। বাতাস থেমে গেছে, ছায়ারা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আমরা গ্রাম ছেড়ে আসার সময় পিছনে তাকালাম না। মনে হচ্ছিল কেউ আমাদের বিদায় জানাচ্ছে। যখন বাড়ি ফিরলাম তখনও শরীর ঠান্ডা হয়েছিল, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম, এটি শুধুই একটি ভুতুড়ে গ্রাম নয়, এটি ছিল হারিয়ে যাওয়া আত্মাদের বন্দিশালা। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা ফিরে আসতে পেরেছিলাম, কিন্তু সেই গ্রামে যারা ঢোকে তারা সবাই কি ফিরে আসতে পারে? আমরা বাড়ি ফিরে এলেও আতঙ্ক তখনও আমাদের পিছু ছাড়েনি। ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। রিফাত, সোহেল আর তানভীরেরও একই অবস্থা। পরদিন সকালে রিফাত ফোন করে বলল, তুইও কি আজ রাতে কোনো স্বপ্ন দেখেছিস? আমি একটু থমকে বললাম, কেন?
তুই কি কিছু দেখেছিস? রিফাতের কণ্ঠ কাঁপছিল। আমি সেই গ্রামটা দেখেছি। আমরা যখন দৌড়ে পালাচ্ছিলাম তখন যে ছায়ামূর্তিটা আমাদের দিকে তাকিয়েছিল সে আমার সামনে দাঁড়িয়েছিল আর বলছিল, তোমরা ফিরে এসো। উদ্ধৃতি চিহ্ন। আমার গায়ে কাটা দিয়ে উঠল। ঠিক তখনই দরজায় 3বার কড়া নাড়ার শব্দ হলো। ঠাস ঠাস ঠাস। আমি ভয়ে দরজার দিকে তাকালাম। এই সময় কি আসতে পারে? বুক টিপটিপ করতে লাগলো। দরজা খুলতেই দেখি কেউ নেই, কিন্তু দরজার সামনে রাখা একটা কাগজ উড়ে আমার পায়ের কাছে পড়ল। তোমরা ভুল করেছ, এখন তোমাদের ফিরতেই হবে। আমি কাগজটা হাতে নিয়ে দ্রুত রিফাত, সোহেল আর তানভীরকে ফোন করলাম। আমাদের বুঝতে বাকি রইল না, আমরা যা দেখেছি তা আমাদের শুধু তাড়িয়ে দেয়নি, বরং আমাদের সঙ্গে চলে এসেছে। গ্রাম আমাদের ছাড়েনি, বরং আমাদের টেনে নিয়ে যেতে চাইছে। আমরা 4 জন আবার একসঙ্গে মিলিত হলাম। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, আমরা কি সত্যিই ফিরে যাব? সোহেল গম্ভীর স্বরে বলল, আমাদের যেতে হবে, না হলে এই ছায়া আমাদের সবসময় তাড়া করবে। আমরা একে অপরের দিকে তাকালাম। সত্যিই কি এটা ঘটল, নাকি ছিল শুধুই এক দুঃস্বপ্ন? কিন্তু মাটির নিচে কঙ্কালগুলো ছিল। আমরা জানতাম আমরা যা দেখেছি, যা করেছি, সব সত্যি ছিল। আমরা ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে আসলাম, কিন্তু একটা প্রশ্ন তখনও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এই গ্রামে কি আর কোনো আত্মা রয়ে গেছে? শেষ, নাকি অন্য কিছুর শুরু? আমাদের শরীর তখন থরথর করে কাঁপছে। চারপাশে নিঃশব্দ, কিন্তু অনুভব করতে পারছি আমরা একা নই। আমি কাঁপা গলায় বললাম, কে কে তুমি? একটা করুণ স্বর বাতাসে ভাসতে লাগলো, যেন কোনো আত্মা তার যন্ত্রণার কথা বলছে। আমরা ছিলাম এই গ্রামের বাসিন্দা, আমাদের হত্যা করা হয়েছিল, আমাদের কবর দেওয়া হয়নি, আমরা মুক্তি চাই। আমাদের গলা শুকিয়ে গেল। এই আত্মারা সত্যিই বন্দী হয়ে আছে। রিফাত ফিসফিস করে বলল, কিন্তু কিভাবে তোমরা মুক্তি পাবে? আত্মাগুলোর কণ্ঠ আরও ব্যথিত হয়ে উঠল, আমাদের দেহ খুঁজে বের করো, আমাদের সত্য উন্মোচন করো। আমরা চারদিকে তাকালাম। ঘরটার মেঝেতে কিছু অদ্ভুত দাগ ছিল। হঠাৎ তানভীর নিচু হয়ে মেঝেটা পরীক্ষা করল।